তিস্তা সেচ প্রকল্প নিয়ে আলোচনার জন্য রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার রতন সরকার। আজ তিস্তা সেচ প্রকল্পের যে পুরো সেচ ব্যবস্থাপনা রয়েছে সে বিষয়ে কথা বলতে আবার সঙ্গে উপস্থিত রয়েছেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি। আরও সঙ্গে আমাদের যুক্ত হবেন নীলফামারী থেকে শাকির হোসেন বাদল এবং দিনাজপুর থেকে আমাদের সহকর্মী গোলাম নবী দুলাল। আমরা এই প্রকল্পটি নিয়ে হক্কানি ভাই, প্রাথমিক যে অবস্থা আমাদের আসলে এখানে যে প্রত্যাশা প্রাপ্তি এখন পর্যন্ত সেই বিষয়টি যদি সংক্ষেপে একটু বলেন। 40-এর দশকে তো উজানে ভাটিতে বসে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল আর কি, অর্থাৎ গাইবান্ধা কুড়িগ্রামে তিস্তার মানে ভাটিতে যদি বন্যাটা না হয় এবং সেই বন্যা নিয়ে আমন সম্পর্ক চাষের জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু আজকে কিন্তু আমন চাষের জন্য কিন্তু সেচের পানির দরকার নেই, দরকার হচ্ছে ইরিবোরো চাষের জন্য। তাহলে তিস্তার যে এই যে সম্পর্ক, এই যে তিস্তা প্রকল্প, এখন তিস্তা নদীতে শুষ্ককালে পানি থাকে না এবং এখানে বর্ষাকালে কিন্তু তিস্তা নদীতে প্রতি সেকেন্ডে 3 লক্ষ করে কিউসেক পানি প্রবাহিত হয়, 4 লক্ষ কিউসেক পানি প্রবাহিত হয়। এটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তিস্তায় আপনার ব্যাপক ভাঙন এবং বন্যার সৃষ্টি হয়। তাহলে এটাকে রক্ষা করার জন্য তিস্তা প্রকল্প এখানে যে 4 লক্ষ কিউসেক পানি ধরে রাখার জন্য কিন্তু তিস্তা এই ব্যারেজের সৃষ্টি হয়েছিল। কিন্তু আজকে যে অবস্থা দেখা দিয়েছে সেটা হচ্ছে মূল যে নদী তিস্তা, সেই তিস্তা নদীতে শুষ্ককালে কিন্তু পানি থাকে না এবং পানি না থাকার পরে এবং ওরা কিন্তু গজলডোবার বাদ দিয়ে এবং সিকিমে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের মধ্য দিয়ে পানি একতরফা প্রত্যাহার করা হচ্ছে। পানি আর থাকে না, শুষ্ককালে পানি থাকে না, বর্ষাকালে যখন পানিটা ছেড়ে দেয় আমাদের তিস্তার বুকটা কিন্তু ভরাট হয়ে গেছে এবং ফলে দেখা যাচ্ছে যে এই তিস্তা অববাহিকায় কিন্তু অব্যাহত ভাঙন এবং বন্যার ষষ্ঠ দফায় বন্যা, প্রতিবারে বন্যায় হচ্ছে। তাহলে আজকে আমাদের কথা হচ্ছে যে আজকে যে এই যে তিস্তা প্রকল্প যে 1445 কোটি টাকা যে ব্যয়ে যে প্রকল্পটা, শেষ প্রকল্পটা বাড়ার কথা চলছে, এইটা আমার কাছে মনে হচ্ছে যে এটা ঘোড়ার আগে গাড়ি জোড়া। অর্থাৎ আমি আবার আসবো আপনার কাছে। এবার আমরা আসলে এই যে তিস্তা সেচ প্রকল্পের দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প, এটির সুবিধাভোগী কৃষক বা এটির এলাকা কিন্তু দিনাজপুরেও বিস্তৃত। সেখানকার খবর জানার জন্য আমরা এখন যাব আমাদের সহকর্মী গোলাম নবী দুলালের কাছে। দুলাল ভাই, তিস্তা ব্যারেজের শেষ প্রকল্পের যে শেষ সুবিধা সেটি দিনাজপুরের মোট 3টি উপজেলা আপনার কৃষকরা এটা ভোগ করছে। পার্বতীপুর, চিরিরবন্দর এবং খানসামা উপজেলার, যেটা তিস্তা প্রকল্পের সঙ্গে যে প্রকৌশলী রাকিবুল হাসান তিনি যেটা জানিয়েছেন, প্রায় 10,000 হেক্টর জমিতে আপনার এই সুযোগ, এই ক্যানেল দিয়ে যে তিস্তা ব্যারেজের যে পানি আসে এই পানির শেষ সুবিধা এখান থেকে পান। এবং কৃষকরা যেটা জানিয়েছেন যে এই শুষ্ক মৌসুমে যখন নদী শুকিয়ে যায়, পানি থাকে না, তো তিস্তা ব্যারেজের যে ক্যানেল দিয়ে পানি আসার কারণে তারা জমিতে সেচ দিতে পারেন এবং খুব কম মূল্যে প্রতি একরে তারা 480 টাকা তাদের ব্যয় হয়। কিন্তু এছাড়া বাইরে যে সেচ যেটা দেওয়া হয় সেটাতে প্রতি একরে কিন্তু 4 থেকে 5,000 টাকা ব্যয় হয়। এখানে আরেকটি যেটা বিষয় রয়েছে যে ক্যানেলের পানি আসার পর যে ভূগর্ভস্থর পানি সেটা লেয়ার অনেক উপরে ওঠার কারণে সেচের সুবিধার পাশাপাশি যারা কৃষক বা ওই এলাকার যারা মানুষ তারা কিন্তু বিশুদ্ধ পানি, খাবার পানিও পান। পাশাপাশি এই পানি দিয়ে মৎস্য চাষও কিন্তু করা সম্ভব হয়। আর যেটা প্রকৌশলী যেটা জানিয়েছেন যে তিস্তা ব্যারেজের বা সেচ প্রকল্পের এই ক্যানেল দিয়ে পানি আসার কারণে আর যে সুবিধাটা পান সেটি হচ্ছে সেচ সুবিধার পাশাপাশি এখানে জীব বৈচিত্র্যের উন্নয়ন, সেটি হচ্ছে পাশাপাশি যারা বসবাসকারী মানুষ এই ক্যানেলের আশেপাশে তারা কিন্তু আপনার তাদের আর্থসামাজিক উন্নয়নের বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্ব বহন করে এবং তারা যেটা জানিয়েছেন আগামীতে এটি যদি আরও বড় আকারে করা যায় তাহলে এই অঞ্চলের কৃষকরা আরও সুযোগ সুবিধা পাবে। আমি চলে যাচ্ছি রতনের কাছে। এতক্ষণ আমরা দুলাল ভাই জানাচ্ছিলেন আমাদের সেখানকার পরিস্থিতি। এবার আমরা আরেকটু জেনে আসব নীলফামারীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাকির হোসেন বাদল। তিনি সেখানকার সেচ পরিস্থিতি আমাদের জানাবেন। ভরা বর্ষা মৌসুম, কিন্তু আপনারা দেখছেন যে নীলফামারীর অধিকাংশ জমিতেই সেচ দিয়ে
পানি দেওয়া হচ্ছে। এই যে তিস্তা প্রকল্পের যে তিস্তার যে সেচ প্রকল্প আছে, এই সেচ প্রকল্পের কোনো কিছুই তেমনভাবে যেভাবে এই এলাকার মানুষের চাষিদের কাজে লাগার কথা ছিল, ঠিক সেইভাবে কোনো কাজে লাগছে না। বলা যায় যে একেবারেই বিফল এই প্রকল্প। আমরা আপনাদের কাছে একটি পরিসংখ্যান তুলে ধরি যে নীলফামারীতে এবার আমনের আবাদ হবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,13,000, কিন্তু সেচ প্রকল্পের মাধ্যমে নীলফামারীতে সেচ দেওয়ার কথা ছিল 29,500 হেক্টর জমিতে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ওনাদের সাথে কথা বলে দেখেছি যে এ পর্যন্ত তারা মাত্র 7,500 হেক্টর জমিতে পানি দিতে পেরেছে। এখানে নীলফামারীতে টোটাল 270 কিলোমিটার টারশিয়ারি এবং সেকেন্ডারি খাল রয়েছে, কিন্তু এই খালগুলির অধিকাংশতেই পানি নেই। আরেকটি পরিসংখ্যান যে এই যে সৈয়দপুর এলাকায়, এখানে প্রায় আপনার 31,000 হেক্টর জমিতে পানি দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে দিয়েছে মাত্র 4,000 হেক্টর জমিতে। এই যে তিস্তা প্রকল্পের যে একটি বেহাল দশা, যেখানে হাজার হাজার হেক্টর জমিতে পানি দেওয়ার কথা, সেখানে মাত্র কয়েক হাজার হেক্টর জমিতে পানি দিচ্ছে, এবং এর ফলে কৃষকেরা চরমভাবে এখানে বিপদের মধ্যে আছে। আপনারা জানেন যে সেচ দিয়ে অধিকাংশ জমিতে সেচ দিয়ে চাষাবাদ করা হচ্ছে, জমিতে রোপণ করা হচ্ছে, এর ফলে কৃষকদের অতিরিক্ত ব্যয় হচ্ছে। তাছাড়া ডিজেলের দাম, তারপরে সারের দাম এমনিতেই বেশি, কৃষকের বেহাল দশা। তারপরে সেচ প্রকল্প যদি পুরোপুরি কাজে আসতো তাহলে এই এলাকার কৃষকেরা অনেক উন্নতি হতো। তবে এখানকার পানি উন্নয়ন কর্মকর্তারা বলছেন যে আমাদের বিভিন্ন প্রকল্পের কাজ চলার কারণেই পানি সরবরাহ কিছুটা কম ছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি রতন সরকারের কাছে। আমরা শুনলাম আসলে এই প্রকল্পটি বর্ষাকালের জন্যই কিন্তু তৈরি করা হয়েছিল। অর্থাৎ বর্ষাকালে কখনো যদি অনাবৃষ্টির কারণে খরা পরিস্থিতি সৃষ্টি হয়, সেখানে সম্পূরক সেচের মাধ্যমে আসলে আমনের যে আবাদ, সেটিকে সহায়তা করার উদ্দেশ্য থেকে কিন্তু এই প্রকল্পের উদ্দেশ্য ছিল। কিন্তু এটির যে বেহাল একটি পরিস্থিতি, 1,11,000 হেক্টর এলাকা জুড়ে কিন্তু এর অবকাঠামো বিদ্যমান, কিন্তু তারপরেও এবার 63,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে, যদিও কিন্তু এই মুহূর্তে নদীতে পানি টইটুম্বুর। তো এই যে আসলে তিস্তা প্রকল্পের যে মূল উদ্দেশ্য, এভাবেই কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা বারবার দেখছি যে আসলে এখানে বিভিন্ন, এর আগেও একটি প্রকল্প, দ্বিতীয় ইউনিটের প্রকল্প অর্ধেক করে সেটিকে পরিত্যক্ত করা হয়েছিল, আমরা সেটি জানি। তো এই যে নতুন নতুন বিনিয়োগ হচ্ছে, এটা আসলে কতটুকু ফলপ্রসূ হবে? তিস্তাকে বাদ দিয়ে তিস্তা ব্যারেজ প্রকল্প কিন্তু কার্যকরী না। এই প্রকল্প কার্যকরী হবে যদি তিস্তার মূল প্রকল্প, যেটা সরকার বলছিলেন যে তিস্তা মহাপরিকল্পনার কথা যেটা বলছেন, এটার সঙ্গে যদি সমন্বিত করা যেত, সমন্বিত করা যায়, অর্থাৎ তিস্তার সঙ্গে যে নদীগুলো আছে সে ডাইভারশন পানিগুলোও কিন্তু নদীগুলো বাঁচবে, তিস্তার পুনঃসংযোগ স্থাপন করবে। আর এই প্রকল্প যদি খরাকালে পানি না থাকে, এই প্রকল্প আমরা সম্প্রসারণ করলাম, খরাকালে যদি পানি না থাকে সেই প্রকল্প কিন্তু কার্যকরিতা তো থাকবেই না, পাশাপাশি মূল তিস্তা কিন্তু আপনার মূল তিস্তা কিন্তু পানির প্রবাহ একদম কমে যাবে, তিস্তা অববাহিকা কিন্তু মরুভূমিতে পরিণত হবে। এবং আমরা এখানে এই প্রকল্প বলতেছি যে এই তিস্তার সেচ প্রকল্পে ভূগর্ভস্থ পানির স্তর ঠিক রাখার জন্য, জীববৈচিত্র্য ঠিক রাখার জন্য, কিন্তু মূল যে অববাহিকা তিস্তা, এটা যদি ঠিক না থাকে তাহলে বিস্তীর্ণ অঞ্চল কিন্তু বিরান ভূমিতে পরিণত হবে। আপনাকে ধন্যবাদ হক্কানি ভাই। আমরা এতক্ষণ আসলে তিস্তা সেচ প্রকল্প, দেশের সবচেয়ে বড় যে সেচ প্রকল্প, সেটির বিষয় নিয়ে কথা বলছিলাম। এটি একটি এই অঞ্চলের মানুষের একটি প্রত্যাশিত, অনেক কাঙ্ক্ষিত যে প্রকল্প ছিল, সেটি আসলে তার লক্ষ্য অর্জন করতে পারেনি। কিন্তু তারপরেও কিন্তু সরকারের পক্ষ থেকে এখানে বিনিয়োগ হচ্ছে, এটিকে সচল করার জন্য চেষ্টা চলছে। এই অঞ্চলের মানুষ চান এই প্রকল্পটি সফলভাবে তার কার্যক্রম চালাতে পারুক। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।
আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম তিস্তা সেচ প্রকল্পের আলোচনায়।